এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং ডিজিটাল মাস্টারি প্রোগ্রামের অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আমরা অলরেডি হচ্ছে মডিউল নাম্বার 16 শেষ করে ফেলেছি। আজকে হচ্ছে মডিউল নাম্বার 17 শুরু হতে যাচ্ছে। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক কভার করার ট্রাই করব, যেখানে আপনাদেরকে শেখানো হবে বেসিক মিডিয়া বাইং কনসেপ্ট। তো খুবই চমৎকার একটা টপিক এবং বর্তমান সময়ের ডিমান্ডেবল একটা টপিক, যে টপিকটা আপনারা প্রপারলি শিখতে পারলে মোটামুটি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, হ্যাঁ, ফ্রিল্যান্সার, টপটাল, গুরু, এসইও, ক্লার্ক, এই সমস্ত মার্কেটগুলোতে দাপটের সঙ্গে কাজকর্ম করতে পারবেন। ওকে। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটি মেসেজ করে জানিয়ে দিবেন আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু সকলে রেসপন্স করবেন এবং সেই সঙ্গে আপনাদের গত দিনের ক্লাসের ভিডিওটা আপলোড করা হয়েছে কিনা সেটা দেখার বিষয়। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের যেহেতু 16 নাম্বার পর্যন্ত ক্লাস হয়ে গেছে এবং 16 নাম্বার পর্যন্ত ক্লাসের ভিডিও কিন্তু আপডেট দেয়া হয়েছে। ওকে। তো যারা গত দিনের ক্লাসটা মিস করছেন এখান থেকে দেখে নিবেন। হ্যাঁ, এবং এটার উপরে যে হোমওয়ার্কটা ছিল সেই হোমওয়ার্কটা সাবমিট করবেন। ওকে। আর একটু সকল রেসপন্স করবেন আমার কণ্ঠস্বর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে, রেসপন্স করার জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভয়েস শুনতে, স্ক্রিন দেখতে কোনো সমস্যা হচ্ছে না, তো ক্লাসটা আমরা কন্টিনিউ করব। তো আপনাদের হোমওয়ার্কটা একটু দেখে নেই, কে কে হোমওয়ার্ক সাবমিট করলেন। হোমওয়ার্কে কোশ্চেন কি দেয়া হয়েছিল, চেক করি। ডকুমেন্টসটা ওভাবে কাস্টমাইজেশন পর্যন্ত দেয়া ছিল, তাই তো? ওকে। ওভাবে কাস্টমার পারচেজ ভি এর উপরে যে কোশ্চেন গুলো সেগুলো দিয়ে দিচ্ছি। ভিডিও আপডেট দেয়া হয়েছে, ভিডিও যেদিন ক্লাস হয়ে গিয়েছিল সেদিনই আপডেট দেয়া হয়েছে। ওকে, আমি আপডেট দিয়েছি। আর অনেকে রেসপন্স করতেছেন, স্পেশালি তারিক আল মামুন, সাজিদ ইসমাইল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আম, চালু হয় না, 14 নাম্বার ক্লাসটা চালু হয় না কেন? দেখি আমি নিজে চেক করি। স্টাডি ম্যাটেরিয়ালস, 14 নাম্বার না? দেখি দেখায়। অনেক সময় হচ্ছে ইউটিউব থেকে ডিলিট করে দেয়, হ্যাঁ। ইউটিউব থেকে ডিলিট করে দিলে পরবর্তীতে ওটা ইজেন্ট অ্যাভেলেবল এনিমোর, তার মানে সমস্যাটা তো একটা হয়েছে, তাই তো? আচ্ছা, দেখে নিচ্ছি।
আচ্ছা, 14 নম্বর ক্লাসের টপিকটা কি ছিল যেন? এইটা 14, ক্লাস 29, 12। এইখানে বলতেছে যে প্রসেসিং অ্যাবান্ডন ভিডিও ফেল টু আপলোড। আচ্ছা, এটা দেয়া হয়েছিল, এটা আনফরচুনেটলি হচ্ছে ভিডিও ফেল টু আপলোড। এগুলো হচ্ছে রিমুভ করা হয়েছে, হ্যাঁ। এটা অ্যাবান্ডন দেখাচ্ছে, ওকে। আচ্ছা, অ্যাবান্ডন হলে এটা ডিলিট করে দিয়ে নতুন করে দিতে হবে আর কি। এটা ডিলিট করার অপশনটা হচ্ছে এখানে। তাহলে হচ্ছে 14 নম্বর তো। 14 পরে কয়টা ক্লাস হয়েছে? 14, 15, 16, দুইটা ক্লাস হয়েছে তাই না? তাহলে 1, 2, 3, এখানে তিনটা, তারপরে 1, 2, 3, দুইটা। দেখি এই ভিডিওটা দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের আজকে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মাস্টারি প্রোগ্রামে অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো গতদিনে আমরা খুবই চমৎকার একটা টপিক শিখছিলাম, সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। গতদিনে আমরা ওয়েবসাইট কি, ওয়েবসাইট কেন এত বেশি গুরুত্বপূর্ণ, এবং 2026 সালে এসে পার্সোনাল ব্র্যান্ডিং এর। আচ্ছা, এইটা হচ্ছে 15 নম্বর। 15 নম্বরটা প্লে হচ্ছে তাই তো? 15 নম্বর প্লে হলে তাহলে এখানে 1, 2, 1, 2, 3, তার আগেরটা প্লে হচ্ছে না। সম্ভবত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরকম আরো গুরুত্বপূর্ণ রোবট। না, এটা না। তাহলে কি এটা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি টাকায় পেমেন্ট করতে পারবেন। এটা তাহলে আচ্ছা, সেগুলো অ্যাভেলেবেল আছে কিনা এটা, এটাই হবে, হ্যাঁ। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। এটা আপলোড শেষ হলে আমি আমাকে ক্লাসের শেষের দিকে স্মরণ করিয়ে দিবেন, আপনাদের সবাইকে আমি দিয়ে দিব, হ্যাঁ। তারপর এটা হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 14, ব্যাচ 15, ক্লাস হচ্ছে 14। এটা টপিক ছিল ওয়েবসাইট ওভারভিউ। ওভারভিউ এরপর হচ্ছে ডোমেইন এন্ড হোস্টিং। ওয়েবসাইট ওভারভিউ, ডোমেইন এন্ড হোস্টিং।
আপনাদের কার কি প্রবলেম হচ্ছে, প্রবলেম গুলো ক্লাসের ইনবক্সে লিখে দেন, হ্যাঁ, আমি ক্লাস শেষের দিকে সলভ করার চেষ্টা করবো। ওকে, আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক গুলো, গতদিনে যে ওয়েবসাইট ক্রিয়েট করা শেখানো হয়েছিল, কাস্টমাইজেশন শেখানো হয়েছিল, এই আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক গুলো কষ্ট করে আমাকে দেন, আমি আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট চেক করব। আচ্ছা, যেহেতু আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা টপিক কভার করব, এবং অলরেডি আমাদের আপলোড ডান, এটা পাবলিশ হলে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের আজকে ক্লাসের টপিকটা আমরা শুরু করি। ওকে সাজিদ, আমি চেক করে নিব, হ্যাঁ। প্রত্যেকের ওয়েবসাইটের লিঙ্ক গুলো ইনবক্সে দেন। ওকে, এটা ফোন দিয়েও করা যায়, ফোন দিয়েও ওয়েবসাইট ডিজাইন করা যায়। আচ্ছা দেখেন, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বেসিক মিডিয়া বাইং কনসেপ্ট ইন 2026। ওকে, মিডিয়া বাইংটা কি সেটা একটু আমরা জেনে নিই। হ্যাঁ, মিডিয়া বাইং, হোয়াট ইজ মিডিয়া বাইং? তো মিডিয়া বাইং ইজ দ্য প্রসেস অফ পারচেজিং অ্যাডভার্টাইজিং স্পেস or time on digital and traditional media platform to reach a target audience effectively. It's a key part of digital marketing and advertising strategy. Okay, এখানে সুন্দর করে বলা আছে যে মিডিয়া বাইং হলো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন স্পেস বা টাইম কেনার প্রক্রিয়া। নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময় সাপেক্ষে বিজ্ঞাপন দিব আমি কোন একটা নির্দিষ্ট একটা প্লেসে বা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট বা ডিজিটাল চ্যানেলে। তো এটার যে প্রক্রিয়াটাই হচ্ছে মিডিয়া বাইং। এখন বলতে পারেন যে স্যার এগুলো হচ্ছে শিখেছি যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস। তো অনেকটা হচ্ছে মিডিয়া বাইংটা আসলে অ্যাকচুয়ালি এই শুধুমাত্র ফেসবুক বা গুগল অ্যাডস বা এর মধ্যে সীমাবদ্ধ না, এটা আসলে টোটাল বিজ্ঞাপন। হ্যাঁ, সেটা হতে পারে অফলাইন, সেটা হতে পারে অনলাইন। হ্যাঁ, এই যে অনলাইন বা অফলাইন, টোটাল কেনার প্রক্রিয়া। ঠিক আছে, এই কেনার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে এখানে আরো কিছু বিষয় থাকে, যেমন সাকসেস, সফলতা, হ্যাঁ, আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, সিটিআর, সিপিসি, সিআর নির্ধারণ, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে কিন্তু এখানে। তাহলে মিডিয়া বাই হলো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন স্পেস বা টাইম কেনার প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক অডিয়েন্সের সামনে বিজ্ঞাপন প্রদর্শন করা। বলতে পারবেন? এখন আমি যদি বলি যে হোয়াট ইজ মিডিয়া বাইং, কে অ্যান্সার দিতে পারবেন বলেন?
হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, কে বলতে পারবেন? আরশি বলেন, ইংলিশে বলেন, ইংলিশে, হোয়াট ইজ মিডিয়া বাইং? আচ্ছা বাংলাও বলতে পারবেন, সমস্যা নেই, বলেন। So media buying is a process where we can place an ad in social media platforms. হয়নি? হয়নি? না, দেখে দেখে বলেন। With দেখে দেখে হ্যাঁ, জোরে বলেন, লাউডলি। মিডিয়া মিডিয়া বাইং হলো অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন স্পেস বা টাইম কেনার প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক অডিয়েন্সের সামনে বিজ্ঞাপন প্রদর্শন করা। গুড, সবাই শুনছেন? আচ্ছা তাহলে এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে অফলাইন প্ল্যাটফর্ম, এখানে অনলাইনের কথা শুধু বলে নাই, বলছে অফলাইনের কথা বলছে। অফলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম বলতে কি বোঝায়? মনে করেন অফ- আপনি হচ্ছে একটা বিলবোর্ড, হ্যাঁ, আপনি একটা বিলবোর্ড অথবা ব্যানার অথবা ফেস্টুন অথবা হচ্ছে আহ এই যে টেলিভিশনে যে বিজ্ঞাপন দেয়া হয়, তো এগুলোর কিন্তু স্পন্সরশিপ কিনতে হয়। কোন নির্দিষ্ট দেখা যায় যে আপনি আপনার এলাকায় রাস্তার পাশে একটা বিলবোর্ডের মধ্যে লেখা আছে ভাড়া হবে, রেন্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিজ্ঞাপনের জন্য ভাড়া হবে। প্রসেসটা কি? একটা ফোন নাম্বার দেয়া থাকে, তাই না? যে কল করুন, ভাড়া নেওয়ার জন্য কল করুন। তো সাধারণ আমজনতা বা অ্যাডভার্টাইজ যারা দিবে তারা কি করে, ওই নাম্বারে ফোন দেয়। ফোন দিয়ে একটা নেগোসিয়েশন হয়, একটা চুক্তি হয়, একটা ডিল হয়। ডিলটা কি? যে ভাই, আমি আপনার বিলবোর্ডটা 1 মাসের জন্য ভাড়া নিব, 1 মাসের জন্য আমার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন আপনার বিলবোর্ডে আমি শো করাবো, দেখাবো। ঠিক আছে? তাহলে বিলবোর্ডটা যার, উনি হয়তো সেই ডিলে সম্মত হবে, বলবে যে ঠিক আছে, আমাকে 1 মাসের জন্য 2 লাখ টাকা দিতে হবে সাপোজ। এখন এই যে নেগোসিয়েশন হলো যে না ভাই, আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা দেবো না, আমি 1.5 লাখ টাকা দিব। তারপরে কি হলো, লোকটা চুক্তিবদ্ধ হলো, তারপর যে কোম্পানি, ওই কোম্পানির বিজ্ঞাপনটা সেই বিলবোর্ডের মধ্যে দেওয়া হলো। এই সেম বিষয়গুলাই কিন্তু অনলাইনে হয়। অনলাইনেও এই যে যেমন হচ্ছে একটা কি হয়, কথোপকথন, একটা ডিল হলো, একটা চুক্তি হলো, একটা নেগোসিয়েশন হলো, এগুলো কিন্তু অনলাইনেও হয়। এখন কাদের সঙ্গে হয়? ধরে নেন আমি প্রথম আলোতে যাই, প্রথম আলো, দেখেন প্রথম আলো, হ্যাঁ, আমি যদি এখন মনে করেন যে প্রথম আলোতে আমি আমার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চাই, এই যে দেখেন এইখানে, এই যে দেখেন একটা বিজ্ঞাপন চলে আসলো, সিটি টাচ। সিটি টাচ বা সিটি ব্যাংক কি করছে জানেন? সিটি ব্যাংক এই প্রথম আলোর যে যারা আসলে কন্ট্রোল ইয়ার, প্রথম আলোকে যারা অপারেট করে, কন্ট্রোল করে, তাদের সঙ্গে যোগাযোগ করছে কে? সিটি ব্যাংক। যোগাযোগ করে বলছে যে আপনার স্বনামধন্য পত্রিকায় একদম হেডলাইনে আমি আগামী 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য আমার বিজনেসের বিজ্ঞাপনটাকে শো করাতে চাই। আপনাদের পেমেন্ট কিরকম বা আপনাদের সিস্টেম কিরকম? তারপরে চুক্তি হলো প্রথম আলোর সঙ্গে, প্রথম আলো অ্যাপ্রুভাল দেওয়ার পরে এই যে সিটি ব্যাংকের একটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে, তাই না? এখন কেউ যদি এসে এখানে একটা ক্লিক করে, দেখেন এখানে যদি একটা ক্লিক করে, সে কিন্তু সিটি ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবে। দেখেন আমি যদি ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যায়। আপনি যে গুগলে যে সিটি ব্যাংক plc.com, সিটি ব্যাংক plc.com, এটাতে কি হলো? এটাতে এই সিটি ব্যাংক যে বিজ্ঞাপনটা রান করলো এখানে,
ওটার কারণে একটা লিড পেলো, মানে এই যে এখানে মনে করেন অডিয়েন্স আসবে, আসার পরে দেখবে এদের নতুন নতুন ফিচার গুলো দেখবে, হয়তো কারো লোন দরকার লোন নিবে, হয়তো কারো মনে করেন যে জব দরকার এখান থেকে জব অ্যাপ্লাই করবে, হয়তো কারো মনে করেন যে সিটি ব্যাংক সম্বন্ধে কোনো ধারণাই নাই, এখান থেকে সে ওয়েবসাইট থেকে ধারণা পাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে কি, মানে বিজনেসকে ডেভেলপ করার জন্য মূলত আসলে ইমপ্লিমেন্ট করা। এই যে এখানে দেখেন আর একটা অ্যাড দেখা যাচ্ছে গোডাডি। হ্যাঁ, তো এই ধরনের স্ট্র্যাটেজি গুলোকে মূলত বলা হচ্ছে মিডিয়া বাইং কনসেপ্ট স্ট্র্যাটেজি। ওকে, এবং নিচের দিকে যদি আমি আরো যাই, এই যে এখানে একটা অ্যাড আছে, এই যে একটা অ্যাড, এই যে চরকি থেকে একটা অ্যাড দেখা যাচ্ছে, চরকি। হ্যাঁ, এই যে চরকি থেকে একটা অ্যাড দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি যদি রিলোড দিই, দেখবেন যে এখানে আর একটা অ্যাড শো করবে, এই যে প্লাস্টিক এক্সট্রুশন ম্যানুফ্যাকচারার। তো যতবারই আপনি রিলোড দিবেন এইখানে দেখেন সিটি টাচটা ওটা পার্মানেন্টলি এটা কিনে নিয়েছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু এইটা চেঞ্জ হয়েছে। কিংবা এটাও চেঞ্জ হয়েছে, দেখেন এই যে ফার্স্ট ওয়াশ, এটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এটা গোডাডি ছিল কিছুক্ষণ আগে, এটা এখানে গোডাডি ছিল, আবার এখানে কিন্তু ছিল অন্য একটা চরকির অ্যাড ছিল, কিন্তু এটা চেঞ্জ হয়ে। হ্যাঁ, তো নিচের দিকে যদি আরো দেখাই, এই যে দেখেন নিচে আরেকটা অ্যাড, ক্রাউন সিমেন্ট। ঠিক আছে, বিশ্বজুড়ে যারা বাড়িয়েছেন দেশের মান তাদের প্রতি জানাই সম্মান। এই যে এই ধরনের অ্যাড গুলো মূলত কিভাবে দিতে হয়, মূলত এই ধরনের অ্যাড গুলোর জন্য কিভাবে টাকা পয়সা স্পেন্ড করতে হয়, কিভাবে প্রসেসটা, পুরো প্রসেসটা মোটামুটি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আপনারা মনে হয় এক্সাম্পল দিয়ে দেখাইলাম যে মিডিয়া বাইংটা আসলে কি, কিভাবে কাজ করে, এটা তো মনে হয় বুঝে ফেলছেন অলরেডি। এখন আমরা এগুলোর আরো ডিটেল জানবো। হ্যাঁ, মূল কাজসমূহ। এখন দেখেন মূল কাজসমূহ কি, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা। এক নম্বর হচ্ছে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা, কারা আপনার পণ্য বা সার্ভিসের ক্রেতা তা নির্ধারণ করা। মনে করেন আমি অনলাইনে ল্যাপটপ সেল করব, সাপোজ আমার একটা ল্যাপটপের বিজনেস আছে, আমি ল্যাপটপ সেল করব অনলাইনে। এখন আমার পণ্য বা সার্ভিসের ক্রেতা নির্ধারণ করব, মানে মানে কারা আগ্রহী, ইন্টারেস্টেড কারা, যাদের মনে করেন যে ল্যাপটপ প্রয়োজন, যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছে, এমন পার্সনদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, ল্যাপটপের প্রতি যাদের এডিকশন বা ল্যাপটপের প্রতি যাদের আগ্রহ আছে, যারা ল্যাপটপ কিনতে চাচ্ছে, তারাই আমার টার্গেটেড অডিয়েন্স। ওকে, এখন আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করতে চাই অনলাইনে, তাহলে আমার টার্গেট অডিয়েন্স কারা, যাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রয়োজন, যারা বিজনেসকে ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে গ্রো করাতে চাচ্ছে, ডেভেলপ করাতে চাচ্ছে। হ্যাঁ, তারাই কিন্তু আমার টার্গেট অডিয়েন্স। ওকে, তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে পণ্য বা সার্ভিসের উপর ডিপেন্ড করে। এরপরে প্ল্যাটফর্ম নির্বাচন, 2 নম্বর হচ্ছে প্ল্যাটফর্ম নির্বাচন। মানে আমি যে মিডিয়া বাইং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করব, আমি কোন কোন প্ল্যাটফর্মে করব। আমি কি ফেসবুকে করব, নাকি গুগলে করব, নাকি ইউটিউবে করব, নাকি ইনস্টাগ্রামে করব, নাকি টিকটকে করব, নাকি লিঙ্কডইনে করব। ঠিক আছে, এছাড়া আরো কি আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, যেগুলো আসলে গুগল অ্যাডসেন্স এর আওতায়, যে ওয়েবসাইট গুলোতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে, এমন ওয়েবসাইট গুলো থেকেও আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারি। যেমন সিএনএন নাম শুনছেন, সিএনএন, এখানে আন্তর্জাতিক সারা পৃথিবী থেকে অডিয়েন্স ভিজিট করে। এখন আপনার যদি দেখেন, আপনার যদি এরকম হয় যে আপনার আন্তর্জাতিক বিদেশি ফরেন অডিয়েন্স লাগবে, তাহলে আপনি সিএনএন এর সঙ্গে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য বিজ্ঞাপন দিতে পারবে। দেখেন এই যে এখানে কিন্তু একটা বিজ্ঞাপন আসতেছে, একটু সময় নিবে, দেখবেন এখানেও কিন্তু একদম হেডলাইনের মধ্যে সিএনএন কোম্পানি কি করছে দেখেন, এই যে এখানে চলে আসছে স্পন্সর্ড Blinkist, a billionaire reading list 5 book Cubans say everyone should know. Hey, Jay, Cuban reads for the 3 hours every morning. This is the exact list. That recommends, and there's a faster way to absorb every idea on it. তারপরে এই ব্যক্তি কি করছে, তার 5টা বইয়ের একটা বিজ্ঞাপন দিয়েছে, এখান থেকে এই ব্যক্তি কি হবে, বই সেল হলে সে একটা বেনিফিট পাবে। ঠিক আছে,
তো বইয়ের প্রমোশন করতেছে। তো দেখেন এই ব্যাপারগুলো কতটা সুন্দর স্মুথলি করা যায়, তাই না? তো এই ধরনের কাজগুলোকে মূলত বলা হচ্ছে মিডিয়া বাইং স্ট্র্যাটেজি। ওকে, তো আমরা এখন এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? তো এই কাজটা কিভাবে করতে হয় সেটা একটু আমরা জানবো প্র্যাকটিক্যালি। যে প্রথমে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে হবে। এরপরে প্ল্যাটফর্ম আমাদেরকে নির্বাচন করতে হবে। এবার বাজেট প্ল্যান। বাজেট প্ল্যান হচ্ছে যে কত টাকা খরচ হবে এবং কোন প্ল্যাটফর্মে কত বরাদ্দ হবে। ধরে নেন আপনার ক্লায়েন্ট বলছে যে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস, মানে ফেসবুকেও বিজ্ঞাপন রান করতে হবে, আবার আহ গুগলেও বিজ্ঞাপন রান করতে হবে। এখন ক্লায়েন্টের বাজেট হচ্ছে $1,000। তাহলে আপনার খুব সুন্দরভাবে কি করা উচিত, যে বাজেট প্ল্যানিং করা উচিত যে ফেসবুকের জন্য $500, গুগলের জন্য $500। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে বাজেট প্ল্যান, কত টাকা খরচ হবে এবং কোন প্ল্যাটফর্মে কত বরাদ্দ হবে। এরপরে অ্যাড প্লেসমেন্ট এন্ড বিডিং। অ্যাড প্লেসমেন্ট এন্ড বিডিং হচ্ছে যে কোথায় বিজ্ঞাপন দেখানো হবে এবং কিভাবে বিড করা হবে। কিভাবে বিড, বিআইডি, বিড করা হবে। কোথায় বিজ্ঞাপন দেখানো হবে মানে হচ্ছে যে এটা কি ফেসবুকে দেখানো হবে নাকি গুগলে দেখানো হবে নাকি ইউটিউবে দেখানো হবে নাকি ইনস্টাগ্রামে দেখানো হবে নাকি টিকটকে দেখানো হবে। এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে এটা ডিপেন্ড করে, হ্যাঁ। এবং কিভাবে বিট করা হবে, এটা কি সিপিসি মানে কস্ট পার ক্লিকে বিট করা হবে নাকি এগুলো আরো আছে যেমন সিআর, হ্যাঁ, তারপর হচ্ছে সিটিআর, সিপিসি, সিপিএম, ঠিক আছে, আরপিএম। ওকে, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন সিটিআর, সিপিসি, সিপিএম এবং কনভার্সন রেট, হ্যাঁ, ইত্যাদি মেট্রিক দেখে ফলাফল। সর্বশেষ হচ্ছে পারফরমেন্স ট্র্যাকিং। এখন পারফরমেন্স ট্র্যাকিং এর এটা কি জিনিস, এটা হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি আপনি বিজ্ঞাপন রান করলেন, এখন আপনার বিজ্ঞাপনের রেজাল্ট আসলে ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এগুলো কিভাবে আপনারা মেজার করতে পারবেন? এগুলো মেজার করতে পারবেন সিটিআর, ক্লিক থ্রু রেট, অথবা সিপিসি, কস্ট পার ক্লিক, অথবা সিপিএম, হ্যাঁ, কস্ট পার মাইল বা কস্ট পার থাউজেন্ড, অথবা কনভার্সন রেট ইত্যাদি মেট্রিক দেখে ফলাফল বিশ্লেষণ করা যায়। ক্লিয়ার? ওকে, তো 2026 সালে এসে এই কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব ইজিলি করা যায়, হ্যাঁ, এবং যাচ্ছে। 2026 সালে এসে এই মিডিয়া বাইং কনসেপ্টটা ফুলটা হচ্ছে অটোমেশন হয়ে গেছে, হ্যাঁ। যে আসলে পুরা কাজটাই হচ্ছে কি করে দেয়, এআই করে দেয়। ঠিক আছে, এআই কিভাবে করে দেয় দেখেন, আমরা কিছু মিডিয়া বাইং কনসেপ্টের সঙ্গে পরিচয় বা পরিচিতি ঘটবে আমাদের। যেমন হচ্ছে এআই ভিত্তিক মিডিয়া বাইং, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বা এআই টুলস দিয়ে অটো টার্গেট করা যায় এবং বিড অপটিমাইজ করা যায়। কি করা যায়? এআই টুলস দিয়ে অটোমেটিক্যালি টার্গেট করা যায় এবং বিড কি করা যায়, অপটিমাইজ করা যায়। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে অমনি চ্যানেল ক্যাম্পেইন, একসাথে একাধিক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানো। অর্থাৎ কোশ্চেন আসতে পারে যে একসাথে একাধিক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন যখন আমরা চালাবো, হ্যাঁ, যেমন যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে এট এ টাইম আপনাকে ফেসবুকে, তারপরে গুগলে, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউবে, হ্যাঁ, ইউটিউবে একসঙ্গে বিভিন্ন চ্যানেলের মধ্যে আপনাকে বিজ্ঞাপন রান করতে হবে। তো এই ধরনের বিজ্ঞাপনগুলো আসলে গুলোকে মূলত বলা হচ্ছে যে অমনি চ্যানেল ক্যাম্পেইন, একসাথে একাধিক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানো। এই ধরনের ক্যাম্পেইন গুলোকে কি বলা হয়, অমনি চ্যানেল ক্যাম্পেইন বলা হয়, মনে থাকবে, অমনি চ্যানেল ক্যাম্পেইন। এরপরে ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং। তো ডাটা ড্রাইভেন ডিসিশন মেকিং, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আসলে পিক্সেল বা গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে আমরা করতে পারবো। হ্যাঁ, আপনাদেরকে হয়তো অলরেডি দেখানো হয়েছিল বা হচ্ছে দেখানো হবে যাদেরকে দেখানো হয় নাই। গুগল অ্যানালিটিক্স 4 এবং মেটাপিক্সেল, ফেসবুকের মেটাপিক্সেল, এই দুটো টুলস এর মাধ্যমে খুব ইজিলি ইত্যাদির মাধ্যমে গভীরভাবে ডাটা বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, এবং দেখা যায় যে আমার ওয়েবসাইটের মধ্যে বা আমার অ্যাডের মধ্যে, হ্যাঁ, কোন কান্ট্রি থেকে ট্রাফিক গুলো আসতেছে, কারা ইন্টারেস্টেড, তারা আহ, কারা হচ্ছে আহ, আমার প্রোডাক্ট গুলো কিনতে চাচ্ছে বা আগ্রহ প্রকাশ করতেছে, অথবা কারা আমার ওয়েবসাইটে ঢুকে অ্যাড টু কার্ডে ক্লিক করার পরেও পারচেস করলো না। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করে আমরা পুনরায় ওই সমস্ত অডিয়েন্সের কাছে আমার প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপনগুলোকে পুনরায় আমরা হচ্ছে পাঠিয়ে দিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ সেলস আমরা কিন্তু করতে সক্ষম হতে পারি। ওকে, তো এই জন্য ডাটা বিশ্লেষণ অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ।
এরপরে প্রাইভেসি ফোকাস অ্যাড, যেটাকে বলে কুকিলেস ট্র্যাকিং ও ইউজার কনসেন্ট ভিত্তিক বিজ্ঞাপন। এটাকে প্রাইভেসি ফোকাস অ্যাডস বলা হয়। হ্যাঁ, কুকিলেস ট্র্যাকিং ও ইউজার কনসেন্ট ভিত্তিক বিজ্ঞাপন। ইউজার কনসেন্ট ভিত্তিক বিজ্ঞাপন, যদি কোশ্চেন আসে যে কুকিলেস ট্র্যাকিং অথবা ইউজার কনসেন্ট ভিত্তিক বিজ্ঞাপনের উদাহরণ দেন, তখন হচ্ছে যে প্রাইভেসি ফোকাস অ্যাডস। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে কিছু বিষয় জানলাম যে এআই টুলস দিয়ে অটো টার্গেটিং ও বিড অপটিমাইজেশন, এআই ভিত্তিক মিডিয়া বাইং বলা হয়। একসাথে একাধিক প্ল্যাটফর্ম বিজ্ঞাপন চালানো, এটাকে অমনি চ্যানেল ক্যাম্পেইন বলা হয়। আর গুগল অ্যানালিটিক্স এবং মেটাপিক্সেল ইত্যাদির মাধ্যমে গভীর ডাটা বিশ্লেষণ, যে ডাটা ড্রাইভেন অথবা ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং মিডিয়া বাইং কনসেপ্ট বলা হয়। এবং কুকিলেস ট্র্যাকিং ও ইউজার কনসেন্ট ভিত্তিক বিজ্ঞাপনকে বলা হয় প্রাইভেসি ফোকাসড অ্যাডস। মনে থাকবে? ওকে, এরপরে নিশ্চয় দেখেন একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। উদাহরণ হচ্ছে যে, মনে করেন যে আপনারা তো একজন ডিজিটাল মার্কেটার, তাই না? এখন আপনারা ডিজিটাল মার্কেটার, এ ঢাকাদারি কে করলেন? আমি কিন্তু নাম দেখতে পাই, ক্লাস থেকে বের করে দিব, ঢাকাদারি করা যাবে না, হ্যাঁ। একজন ডিজিটাল মার্কেটার যদি ফেসবুক অ্যাডস এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক একসাথে কাজ করে, মানে গুগল ফেসবুকেও রান করলো অ্যাড, তৌফিকা, তৌফিকা দাগাদাগি করতেছেন কেন? হম, তৌফিকা মেহেজাবিন তিয়াসী, দাগাদাগি করলেন কেন? হ্যাঁ, দাগাদাগি করা যাবে না, হ্যাঁ। ওকে, দেখেন, দাঁড়ান, দাগাদাগি যদি না করতে পারেন এটা ব্যবস্থা নেই। এবার দাগান দেখি কত পারেন। আচ্ছা, দেখেন একজন ডিজিটাল মার্কেটার, মনে করেন যে ফেসবুক অ্যাডস এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্কে একসাথে কাজ করেন। মনে করেন সাপোজ একসাথে আপনি হচ্ছে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্কে একসাথে কাজ করেন। তাহলে অবশ্যই কি করতে হবে? প্রথমে অডিয়েন্স টার্গেট, বাজেট এবং ক্যাম্পেইন পারফরমেন্স মিলিয়ে একটি কৌশলগত মিডিয়া বাইং প্ল্যান তৈরি করতে হবে। কি করতে হবে? কৌশলগত মিডিয়া বাইং প্ল্যান। আপনাকে বলা হলো যে আপনি ফেসবুকেও বিজ্ঞাপন রান করবে এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্কে বিজ্ঞাপন রান করবে। তাহলে আপনার কাজ হবে, প্রথম হচ্ছে আপনার প্রোডাক্টের ধরন বা সার্ভিস অনুযায়ী অডিয়েন্সকে টার্গেট করা, বাজেট এবং ক্যাম্পেইন পারফরমেন্স মিলিয়ে একটি কৌশলগত মিডিয়া বাইং প্ল্যান তৈরি করতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে ধরে নেন আপনি ফেসবুকে কত ডলার খরচ করতেছেন, গুগল ডিসপ্লে নেটওয়ার্কে কত ডলার খরচ করতেছেন, ফেসবুকের জন্য আপনার অডিয়েন্স কোন কান্ট্রির, গুগল ডিসপ্লে নেটওয়ার্কের জন্য আপনার অডিয়েন্স কোন কান্ট্রির। হ্যাঁ, আর হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে সেগুলো তারা কি আসলে মেল নাকি ফিমেল। হ্যাঁ, গুগল ডিসপ্লে নেটওয়ার্কের ক্ষেত্রে কি শুধু ফিমেলদেরকে টার্গেট করবেন কিনা। তারপর হচ্ছে যে কতদিনের জন্য বিজ্ঞাপনটা রান করবেন, হ্যাঁ, কবে শেষ হবে, ঠিক আছে। তারপরে এবি টেস্টিং এর ব্যাপারটা, এগুলো সবগুলো মিলেই কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে? কৌশলগত মিডিয়া বাইং প্ল্যান তৈরি করতে হবে। এরপরে এখানে একটা সারাংশ দেয়া আছে, খেয়াল করেন। মিডিয়া বাইং মানে শুধু বিজ্ঞাপন দেওয়া নয়। মিডিয়া বাইং মানে শুধু বিজ্ঞাপন দেওয়া নয়, বরং সঠিক ডাটা বা ডেটা বিশ্লেষণ করে সর্বোচ্চ আর ও আই অর্জন করা। আর ও আই এর ফুল অ্যাব্রিভিয়েশন কি? আর ও আই এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন, আপনি কত ডলার ইনভেস্ট করতেছেন, আপনার কত কি পরিমাণ প্রফিট থাকতেছে, এটা যদি আপনি না জানেন, না বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি লসের মুখে পড়বেন। আপনি আপনার আউট বিজনেসের যে গোল, সেই গোল থেকে আপনার বিচ্যুতি ঘটবে। তাহলে অবশ্যই আপনার কি জানা দরকার। আপনি মনে করেন যে $2000 খরচ করলেন সাপোজ বিজ্ঞাপনের পিছনে, হ্যাঁ। এখন আপনার $2000 খরচ করে যদি আপনার প্রফিট বাংলাদেশি টাকায় মনে করেন যে আপনি 5 লাখ টাকা প্রফিট করলেন, তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার আরওআই এর মাধ্যমে কিন্তু আপনি বের করতে পারবেন। যে 2 লাখ টাকা খরচ করে যদি 5 লাখ টাকা আপনার মুনাফা আসে, তাহলে সমস্যা কোথায়, তাই না? তো এই ব্যাপারটা আপনাকে অবশ্যই কি করতে হবে? ক্যালকুলেট করে হিসাব করে বের করতে হবে। আর এগুলো যদি না করেন তাহলে কিন্তু এগুলো মিডিয়া বাইং এর আহ বাইরে চলে গেল তখন, হ্যাঁ। এরপরে দেখেন আমরা একটু হচ্ছে এই ব্যাপারগুলো একটু ইংলিশে, এতক্ষণ বাংলায় বুঝলাম, এখন একটু ইংলিশে বোঝার চেষ্টা করি, কারণ যেহেতু আমাদের কোশ্চেন গুলো ইংলিশে হবে। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বাইং ডেফিনেশনটা দেখেন। ডেফিনেশন হচ্ছে যে বাইং অ্যাড প্লেসমেন্ট অন প্ল্যাটফর্ম, সেটা হতে পারে ফেসবুক, গুগল, টিকটক,
YouTube OTT platform, website, apps, etc. to reach specific audiences. ওকে, এটা হচ্ছে ডেফিনেশন। গোল কি? গোল হচ্ছে উদ্দেশ্য, যে ম্যাক্সিমাইজ ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বাই শোয়িং অ্যাডস টু দ্য রাইট অডিয়েন্স এট দ্য রাইট টাইম। অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাইজ বাই শোয়িং অ্যাডস, সঠিক অডিয়েন্সের সামনে সঠিক সময়ে বিজ্ঞাপন দেখালে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ROI-টা আপনি ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ ভাবে অ্যাচিভ করার একটা চান্স থাকে। হ্যাঁ, এই জন্য মিডিয়া বাইংটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন টাইপস অফ মিডিয়া বাইং, আমাদের ক্লাসিফিকেশন আমরা একটু জেনে নিই। অলরেডি আপনাদেরকে বাংলায় আমি বুঝাইছি, এখন ইংলিশে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমাদের এখন টাইপসটা জানা দরকার, যে ক্লাসিফিকেশন অফ মিডিয়া বাইং। নাম্বার ওয়ান হচ্ছে ডাইরেক্ট মিডিয়া বাইং, এরপর হচ্ছে প্রোগ্রামেটিক মিডিয়া বাইং, এরপরে সোশ্যাল মিডিয়া বাইং, এরপরে সার্চ মিডিয়া বাইং। এখন কোশ্চেন করতে পারেন যে স্যার, ডিরেক্ট বা ডাইরেক্ট মিডিয়া বাইং কি? নেগোশিয়েটিং ডাইরেক্টলি, হ্যাঁ, যেমন সরাসরি নেগোশিয়েট করা যায়। যেমন ধরে নেন বিভিন্ন ওয়েবসাইট, টিভি, রেডিও, এগুলোতে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, আপনি সরাসরি আপনাকে কি করতে হবে? নেগোসিয়েশন করতে হবে। ঠিক আছে, ওয়েবসাইটের মালিকের সঙ্গে একটা ডিল, একটা কন্ট্রাক্ট, একটা এগ্রিমেন্ট, হ্যাঁ, একটা সাইন হবে। ঠিক আছে, তারপরে আপনি তাদের প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন। যেমনটা ধরেন আমার এখানে যে আপনি CNN বা প্রথম আলো এখানে বিজ্ঞাপন দিবেন, তাহলে তাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করা যায়। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে যখন আমরা বিজ্ঞাপন দিব, এগুলোকে বলা হচ্ছে ডিরেক্ট মিডিয়া বাইং, নেগোসিয়েটিং ডিরেক্টলি উইথ পাবলিশার্স লাইক ওয়েবসাইট, টিভি অর রেডিও। ওকে, এরপরে প্রোগ্রামেটিক মিডিয়া বাইং। প্রোগ্রামেটিক মিডিয়া বাইং, এখানে অ্যাকচুয়ালি AI এর ব্যবহার আছে। হ্যাঁ, যে ইউজিং অটোমেটেড প্ল্যাটফর্ম পাওয়ার্ড বাই AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে টু বাই অ্যাডস ইন রিয়াল টাইম। আপনি বিজ্ঞাপন কিনবেন রিয়াল টাইমে। মনে করেন যে আপনার অডিয়েন্স হচ্ছে স্প্যানিশ, হ্যাঁ, আর এই স্পেনে আপনি মিডিয়া বাইং কনসেপ্ট স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাচ্ছেন, তাহলে আপনাকে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে স্পেনে কোন প্ল্যাটফর্ম গুলো বা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো বা অফলাইন প্ল্যাটফর্ম গুলো অনেক বেশি জনপ্রিয়। ঠিক আছে, বা অফলাইন, যেমন হচ্ছে অফলাইনের মধ্যে কি পড়ে, যেমন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আহ, এখানে স্পেশালি যেহেতু AI আছে, অফলাইনটা এর মধ্যে আমরা ফেলবো না, কারণ হচ্ছে ডিরেক্ট মিডিয়া বাইং এর মধ্যে অফলাইনটার ম্যাক্সিমামটা এখানে ইউজ করা হয়। আর প্রোগ্রামেটিকটা যেহেতু হচ্ছে AI ব্যবহার করে, AI এর মাধ্যমে হয়। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মানে আপনাদের জন্য যেটা বিশেষ যে মেসেজ, সেটা হচ্ছে যে পুরা বিষয়টা হচ্ছে কি করে, যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে AI টুলস ব্যবহার করে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করার ওয়ে নাই। কারণ হচ্ছে যে সরাসরি যোগাযোগ করার ওয়ে হচ্ছে ওয়েবসাইট, টিভি বা রেডিও, হ্যাঁ, বা হচ্ছে এই বিলবোর্ড যেটা বললাম। আর এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার ওয়ে নাই, একটা থার্ড পার্টির মাধ্যমে, টুলস এর মাধ্যমে যোগাযোগ করে এই ব্যাপারটা করতে হয়। হ্যাঁ, তো এগুলোর বিভিন্ন টুলস আছে, প্রোগ্রামেটিক মিডিয়া বাইং এর বিভিন্ন টুলস আছে। কিছু টুলস এর সঙ্গে পরিচয় করিয়ে দেই, চলেন। আমরা গুগলে গিয়ে সার্চ করি যে লিস্ট অফ পপুলার প্রোগ্রামেটিক মিডিয়া বাইং টুলস ইন 2026, দেখবে অনেকগুলো টুলস পাবেন। স্পেশালি গুগলের একটা টুলস আছে, গুগল ডিসপ্লে অ্যান্ড ভিডিও 360। এই টুলসটা কিন্তু মানে এগুলো কিন্তু সব হাই কোয়ালিটি প্রিমিয়াম টুলস। হ্যাঁ, এগুলো একটা টুলস ফ্রিতে ইউজ করা যায় না। ঠিক আছে, এই গুগল ডিসপ্লে অ্যান্ড ভিডিও 360, এইটা, ঠিক আছে, marketing.google.com অ্যাবাউট ডিসপ্লে ভিডিও 360। এটা হচ্ছে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা টুলস, যেটা আসলে AI ভিত্তিক, মানে স্পেশালি মিডিয়া বাইং এর জন্য ইউজ করা হয়। এতে কন্ট্রোল অফ ইউর ক্যাম্পেইনস, like a smart how it end-to-end campaign management for enterprises in one tool, from media planning and creative development to measurement and optimization. তো এটার আসলে দেখা যায় যে অনেক সময় ক্লায়েন্ট যখন কাজ দিবে, এই ধরনের অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস দিয়ে দেয়। হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে দেন
আপনাদেরকে হয়তো বলা হতে পারে যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এই প্ল্যাটফর্মগুলোতে আপনি কি করেন, বিজ্ঞাপন সেট আপ করে দেন। খুব সিম্পল, ঠিক আছে। তো সব থেকে এটা জনপ্রিয়তা বেশি বর্তমান সময়ে। এরপর আসে সোশ্যাল মিডিয়া বাইং। সোশ্যাল মিডিয়া বাইং কি? সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অ্যাডস অন প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন। হ্যাঁ, যে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যেমন হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলাতে যখন আপনি বিজ্ঞাপন রান করবেন তখন সেগুলোকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া বাইং। এরপরে সর্বশেষ হচ্ছে সার্চ মিডিয়া বাইং। তো সার্চ মিডিয়া বাইং কোনগুলো? অ্যাডস অন সার্চ ইঞ্জিন লাইক গুগল, বিং, হ্যাঁ, পিপিসি অথবা পেপার ক্লিক এর থ্রুতে বা এই ম্যাট্রিক্স এর মাধ্যমে যখন আমরা সার্চ ইঞ্জিনে, যেমন ইয়ান্ডেক্স, বাইদু, ইয়াহু, হ্যাঁ, গুগল, বিং, এগুলোতে যখন বিজ্ঞাপন রান করা হয় তো সেগুলো বলেছে সার্চ মিডিয়া বাইং। তাহলে টাইপস অফ মিডিয়া বাইং আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে আপনারা কি বলবেন? বলবেন যে হচ্ছে টাইপস অফ মিডিয়া বাইং হচ্ছে there are four types of media buying, four types. Number one হচ্ছে direct media buying. Number two হচ্ছে programmatic media buying. Number three হচ্ছে social media buying. Number four হচ্ছে search media buying. মনে থাকবে? এই চারটা বিষয় অবশ্যই মনে রাখবেন, হ্যাঁ, স্পেশাল। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। ডক্টরের কাছে দিয়েছি, ওকে। ডক্টরের কাছ থেকে দ্রুত নিয়ে আসেন। আচ্ছা, এখন আসেন কি কম্পোনেন্টস অফ মিডিয়া বাইং। এখন আমরা প্রধান যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করব। তো প্রথমে আসেন টার্গেট অডিয়েন্স। কিছুক্ষণ আগে বোঝানো হলো, এখন ইংলিশে একটু বোঝাই। এর আগে বাংলায় বোঝানো হয়েছিল যে হু ইউ ওয়ান্ট টু রিচ, মানে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কার কাছে যেতে চাচ্ছেন বা কাদেরকে রিচ করাইতে চাচ্ছেন। হ্যাঁ, তার এজ কিরকম, জেন্ডার কিরকম, লোকেশন কোথায়, ইন্টারেস্ট আছে কিনা, বিহেভিয়ার কিরকম, এগুলো সবগুলো বিষয় মাধ্যমে আপনি অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। ধরে নেন আমি একটা বই লিখছি, হ্যাঁ, বইটা হচ্ছে কাদের জন্য? বইটা হচ্ছে যারা ওই মেট্রিক তো না, যারা আসলে অনার্স, হ্যাঁ, স্নাতক বা স্নাতকোত্তর কমপ্লিট করার পরে পিএইচডি করবে তাদের জন্য এটা বই লিখছি। এখন আমি এই বইটা অনলাইনে সেল করব, বিজ্ঞাপন দিব, মিডিয়া বাইং কনসেপ্ট স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে আমি সেল করব। তাহলে আমাকে প্রথমে এজটা ফাইন্ড আউট করতে হবে, নির্ধারণ করতে হবে যে কোন ধরনের বয়সের মানুষের কাছে বিজ্ঞাপনটা শো করালে আমার বইটা তারা কিনবে। আচ্ছা, আমাদের দেশের আমাদের দেশে যদি আমি বইটা সেল করতে চাই তাহলে আমাদের দেশের যে ট্র্যাডিশনাল লেখাপড়ার যে সিস্টেম, দেখা যায় যে 22, 23, 24, 25 বছর লাগে স্নাতক বা স্নাতকোত্তর কমপ্লিট হতে হতে, তাই না? সময় লাগে কিন্তু। হ্যাঁ, অনার্স মাস্টার্স কমপ্লিট হতে হতে 25, 26 বছর লাগে, বা তারও বেশিও লাগতে পারে আবার অনেকে। তা আমি যদি এখন বয়সটা ইয়া দেই, 18 বছর দেই, কিনবে মানুষ? আমি দিলাম 18 থেকে 25, কিনবে? এই সময় তো তার একাডেমিক পড়াশোনা করবে, কিনবে খুবই এক্সেপশনাল। কিন্তু আমি যদি বয়সটা 25-এর ঊর্ধ্বে দেই, ওই সময় মানুষ অনেক চিন্তা ভাবনা করে যে আমি বাইরের দেশে হায়ার স্টাডি করতে যাব, আমি হচ্ছে পিএইচডি করব, হ্যাঁ, আমি ডক্টরেট ডিগ্রি করব। তো সেক্ষেত্রে এক্সট্রা 25 বা 25 দিলে অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে। হুম। এরপরে জেন্ডারের ক্ষেত্রে ধরে নেন আমি মহিলা মানুষেরা এখন হয়তো অনেক বেশি মেয়েরাও বিদেশে যাচ্ছে, হ্যাঁ, স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য বা ডক্টরেট ডিগ্রি করার জন্য। এখন আমি ধরে নেন আমি হচ্ছে মহিলাদেরকে টার্গেট করব না, আমি শুধুমাত্র পুরুষদেরকে করব। হ্যাঁ, করলাম। আচ্ছা, লোকেশন দিলাম কোন কোন কান্ট্রি গুলাতে আসলে দেখা যায় যে ধরে নেন আহ লোকেশনের ব্যাপারটা হচ্ছে যে যদি আমি বাংলাদেশে বিজ্ঞাপন রান করি তাহলে আমি বাংলাদেশ চুজ করব। আর যদি আমি ফরেন কোনো কান্ট্রিতে বিজ্ঞাপন বা মিডিয়া বাইং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করি তাহলে তো অবশ্যই আমাকে সেই কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। এছাড়া ইন্টারেস্ট আছে, তার আগ্রহ আছে কিনা, পিএইচডি করবে কিনা বা ডক্টরেট ডিগ্রি করবে কিনা, এবং তার বিহেভিয়ার। এই ব্যাপারটা একদম এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যে আসলে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এটা ভেরি করে বা ডিপেন্ড করে। ওকে। এবার অ্যাড প্ল্যাটফর্ম, হোয়ার ইউর অ্যাডস উইল রান। কোথায় বিজ্ঞাপনটা শো করাবেন? সোশ্যাল মিডিয়াতে,
নাকি সার্চ ইঞ্জিনে, নাকি ওয়েবসাইট অ্যাপস, নাকি ওয়েবসাইটের মধ্যে, নাকি অ্যাপস এর মধ্যে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা হচ্ছে অ্যাপেল অ্যাপ্লিকেশনের মধ্যে। ওকে, এটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। এবারে বাজেট, হাউ মাচ মানি উইল অ্যালোকেট ফর ইউর ক্যাম্পেইন, কতগুলো ডলার, মনে করেন আপনার বাজেট, বায়ার বলছে যে $1000। এবার আপনি শুরুতেই $1000 দিয়ে বিজ্ঞাপন রান করবেন না। আপনার প্রথম করা উচিত কি, যদি আপনি মিডিয়া বাইং আপনারা নতুন, আপনার প্রথমে টেস্ট করবেন $100 বা $50 দিয়ে টেস্ট করবেন। টেস্ট করবেন যে আসলে কি পরিমাণ রেজাল্ট আসতেছে, ঠিক আছে। তারপর আপনার মূল যে বাজেটটা সেটা আপনি ইমপ্লিমেন্ট করবেন, বেটার আউটপুট পাবেন। ওকে, এরপরে অ্যাড প্লেসমেন্ট এন্ড টাইমিং, where and when your ads appear for maximum impact, কোথায় এবং কখন, কোথায় এবং কখন আপনার একটা বিজ্ঞাপন রান করলে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট পড়বে, ম্যাক্সিমাম রেজাল্ট আপনি বের করে নিয়ে আসতে পারবেন। এখন ধরে নেন আপনার টার্গেট অডিয়েন্স যদি ইউএসএ হয়, হ্যাঁ, এখন আপনি চিন্তা করলেন যে আমার এখানে তো এখন দিন, তাহলে আমি দিনের বেলায় একটা রান করি, কাজ হবে বলেন তো দেখি? হবে না কিন্তু। আপনার বিজ্ঞাপনটা রান করতে হবে আপনার দিন হলেও আপনার অডিয়েন্সের অফিসিয়াল টাইম কখন, এটা জানতে হবে। আপনার অডিয়েন্সের অফিসিয়াল টাইম যদি আপনার রাতে হয়, আপনার লোকেশন অনুযায়ী আপনার রাত, আপনার অডিয়েন্সের দিন, তাহলে আপনাকে অবশ্যই রাতে বিজ্ঞাপনটা রান করতে হবে এবং রাতের বেলায় সচল রাখতে হবে। কারণ আপনার অডিয়েন্সের অফিসিয়াল টাইম হচ্ছে আপনার রাত, বিষয়টা হচ্ছে এরকম। তাহলেই ম্যাক্সিমাম ইম্প্যাক্ট নিয়ে এসেছে ওয়ার এবং হয়ার। এবারে এটা গেল হোয়েন, এবং মনে করেন যে একটা নির্দিষ্ট সময় দিলেন, যে মানুষ যখন ঘুম থেকে ওঠে সজাগ থাকে। হুম, ওদের দেশে মনে করেন যে 6টা 7টার সময় মানুষ ঘুম থেকে ওঠে, আপনি 9টার সময় দিলেন বা 8টার সময় দিলেন, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এরপরে আসেন অ্যাড প্লেসমেন্ট। আচ্ছা, হয়ার, হয়ার এখন কোথায় আপনি হচ্ছে বিজ্ঞাপন দিবেন, কোথায় হয়ার? আপনাকে একটা চাইনিজ ক্লায়েন্ট আপনাকে নক করলো, এখন আপনি চিন্তা করলেন যে ফেসবুকে যেহেতু বেশি সেল হয়, আমি ফেসবুকে ওই চাইনিজ ক্লায়েন্টের জন্য একটা মিডিয়া বাইং কনসেপ্ট স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করি। সোশ্যাল মিডিয়া বাইং কাজে দিবে বলেন তো দেখি? সেল হবে প্রোডাক্ট? সেল হবে না। কেন হবে না? কারণ আপনারা অবগত আছেন, যে আপনারা অনেকেই হয়তো জানেন যে চায়নাতে ফেসবুক একদম নিষিদ্ধ। চায়নাতে কি ফেসবুক একদম নিষিদ্ধ। হ্যাঁ, তাহলে চায়নাতে আপনার এমন প্ল্যাটফর্ম গুলো চুজ করতে হবে যেগুলোতে আসলে অডিয়েন্স এর ইউজার্স অনেক বেশি, যেমন উইচ্যাট। উইচ্যাটে অনেক বেশি অডিয়েন্স। চায়নাতে উইচ্যাট এমন একটা প্ল্যাটফর্ম, এটা দিয়ে পেমেন্ট করা যায়, এটা দিয়ে কল করা যায়, এটা দিয়ে মেসেজ করা যায়, এটা দিয়ে মনে করেন যে আম, অনেক কিছু করা যায়। আসলে একটা প্ল্যাটফর্ম দিয়ে ওরা অনেক কিছু করা যায়। ওরা টাকা তুলতে পারে, উইচ্যাট দিয়ে ওরা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারে। চিন্তা করেন, একটা মনে করেন যে অ্যাপস এর মধ্যে পুরা জীবনের যত মানে লাগে সবকিছু তারা ইমপ্লিমেন্ট করছে। এত এত ইউজ করা লাগবে কেন? হ্যাঁ, চায়নারা আসলে কতটা প্রত্যুৎপন্নমতি এবং কতটা বুদ্ধিসম্পন্ন দেখেন। একটা অ্যাপস এর মধ্যে ওরা সবগুলো ইন্টিগ্রেট করছে। হ্যাঁ, একটা ইউজ করলে ওই ইউজের মধ্যে ওরা ডক্টর, ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, যাবতীয় যে দুনিয়ার যত বিজনেস আছে সব ধরনের বিজনেসের সঙ্গে ডেটা আছে, সবার সঙ্গে কথোপকথন, যোগাযোগ করার ওয়ে আছে, কল করা যায়, হোয়াটসঅ্যাপের মতো কল করা যায়, এটিএম এর মতো টাকা উঠানো যায়। এবং ওই প্ল্যাটফর্মে আপনারা বিজ্ঞাপনও দিতে পারবেন, মিডিয়া কনসিস্টেন্সি ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে হোয়েন এবং হয়ার এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোন, এটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু ইউর অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপর এটা ডিপেন্ড করে। বিডিং স্ট্র্যাটেজিতে দেখেন কি লেখা আছে, হাউ ইউ পে ফর অ্যাডস, আপনি কিভাবে পেমেন্ট করবেন। আমরা জানি যে আপনাদেরকে হয়তো শেখানো হয়েছে মেথডে, না, কস্ট পার ক্লিক। এছাড়াও সিপিএম আছে। সিপিএম হচ্ছে 1000 ভিউ এর জন্য কি পরিমাণ ডলার কাটা হবে। হ্যাঁ, আবার সিপিই আছে, কস্ট পার অ্যাকুইজিশন বা কস্ট পার অ্যাকশন। মনে করেন আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম এবং সেখানে একটা ফর্ম দিলাম, যে ফর্মটা যারা ফিল আপ করবে, ফিল আপ করার পরে অ্যাকশন যদি ঘটে, তাহলে আপনি, আপনার কাছ থেকে ডলার কাটা হবে। ঠিক আছে? তো
তো এখানে তিনটা মেথড আছে, যে হাউ ইউ পে ফর অ্যাডস। আপনি কি সিপিসি মেথডে পেমেন্ট করবেন, নাকি সিপিএম মেথডে পেমেন্ট করবেন, নাকি সিপিএ মেথডে পেমেন্ট করবেন, এটাও কিন্তু আপনার হাতেই, বা যারা মিডিয়া বাইং কনসেপ্ট স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে তারা এগুলো সেট করে দেয়, যে সিপিসি তে নাকি সিপিএম এ নাকি সিপিএ। এবং তিনটার মধ্যে ডিফারেন্ট আছে। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকেই খরচ হবে। আর সিপিএম হচ্ছে 1,000 জন যদি মানুষ দেখে, 1,000 মানুষ ক্লিক করলে বা কোনো একটা ভিডিও বা কোনো একটা কন্টেন্ট যদি দেখে, তাহলে এটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ হবে। আর সিপি হচ্ছে অ্যাকশন, কস্ট পার অ্যাকশন। আপনি একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়েছেন, ওই প্রোডাক্টের লিঙ্কে গিয়ে যদি সে পারচেস করে, তাহলেই আপনার কাছ থেকে একটা ডলার কেটে নেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিডিং স্ট্র্যাটেজি। এরপরে পারফরমেন্স ট্র্যাকিং, ইউজিং অ্যানালাইটিক্স টুলস টু মেজার অ্যাড রেজাল্ট লাইক ক্লিকস, ইমপ্রেশন এন্ড কনভার্সন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি বিজ্ঞাপন রান করার পরে আপনাকে অবশ্যই কি করতে হবে, পারফরমেন্স ট্র্যাক করতে হবে। আপনি ঢাকায় একটা বিজ্ঞাপন রান করছেন, একটা বরিশালে বিজ্ঞাপন রান করছেন, এখন আপনি ট্র্যাক করে দেখলেন যে ঢাকার থেকে বরিশালে আপনার সেল বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার ট্র্যাক করার পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি বরিশালেই বাকি যে ডলার গুলো আছে এগুলো আপনি ঢাকাতে খরচ না করে আপনি বরিশালে খরচ করবেন, তাহলে আপনার সেলসটা অনেক বেশি হবে রাইট নাও। এই ধরনের দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় পারফরমেন্স ট্র্যাক করার মাধ্যমে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ক্লিক, ইমপ্রেশন এবং কনভার্সন এগুলো মেজার করতে হবে। ঠিক আছে, আপনাকে ক্যালকুলেট করে এগুলো মেজার করে এটাগুলো ডিপলি, এই যে ডাটা ড্রাইভেন যেটা বিশ্লেষণ যেটাকে বললাম আমরা ডিপলি, তো ইউজিং অ্যানালিটিক্স টুলস টু মেজার, এক্ষেত্রে আমাদেরকে এই ব্যাপারগুলো ক্লিক, ইমপ্রেশন এবং কনভার্সন এগুলো কিন্তু আমাদেরকে মেজার করতে হবে। ওকে, তো এখন এই প্রসেসটা আমরা একটু স্টেপ বাই স্টেপ হচ্ছে একটু আমরা প্র্যাকটিক্যালি দেখবো, মানে প্র্যাকটিক্যালি বলতে একটু আমরা এখানে থিওরিক্যালি আমরা দেখবো। ফার্স্ট হচ্ছে মিডিয়া বাইং প্রসেস স্টেপ বাই স্টেপ। রিসার্চ এন্ড প্ল্যানিং, প্রথমে হচ্ছে আইডেন্টিফাই অডিয়েন্স, এরপর হচ্ছে অবজেক্টিভস, বাজেট এন্ড পারফর্ম। এক্সাম্পল, মনে করেন যে আপনি একটা ফিটনেস প্রোডাক্ট সেল করবেন, আপনার অডিয়েন্স হচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 35 বছর, এবং আপনার লোকেশন হচ্ছে বাংলাদেশ। মিডিয়া সিলেকশন করলেন, সাপোজ ধরে নেন ফেসবুক, গুগল অ্যাডস, টিকটক, এবং প্রোগ্রামেটিক নেটওয়ার্ক লাইক হচ্ছে ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম আর নিউজ লেটার। নেগোসিয়েশন এন্ড বাইং, বাই অ্যাড স্পেস ম্যানুয়ালি, ডিরেক্ট অর ইউজ প্রোগ্রামেটিক টুলস উইথ অটোমেটেড বিডিং। এবার ক্যাম্পেইন লঞ্চ করলেন, কোথায় আপলোড ক্রিয়েটিভস। ক্রিয়েটিভ বলতে ইমেজ, ভিডিও বা টেক্সট কে বোঝায়, ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট, এন্ড টার্গেট ইউর অডিয়েন্স। এবং মনিটরিং এন্ড অপটিমাইজেশনের জন্য ট্র্যাক সিটিআর, ক্লিক থ্রু রেট, সিবিসি, রোজ, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এই রোজ অনেক সময় ভাইভাতে আসে, হোয়াট ইজ রোজ, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আপনি কত ডলার অ্যাডের পিছনে খরচ করলেন আর আপনার কত রিটার্ন আসলো। জাস্ট টার্গেটিং ক্রিয়েটিভস অর বিটস ফর বেটার পারফরমেন্স। ওকে, তো এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আদ্যপান্ত। হ্যাঁ, তো মূলত এগুলো একটু স্টাডি করে নেবেন, এগুলোর উপরে আপনাদের কোশ্চেন থাকবে এবং এমসিকিউ থাকতে পারে, আবার সিকিউ থাকতে পারে। হ্যাঁ, স্টাডি করে নেবেন, যদি এগুলো বেসিক বিষয়গুলো আমাদের হচ্ছে আলোচনা করার জন্য বলা হয়েছিল। তো এই হচ্ছে আপনাদের আজকে ক্লাসের আদ্যপান্ত। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।